ত্রিপুরায় ভোটের উত্তাপ থেমেছে, ফলাফলও স্পষ্ট। কিন্তু ত্রিপুরার রাজনৈতিক অন্দরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক সমীকরণ। কারণ বিজেপি ছেড়ে ফের তিপ্রামথা দলে ফিরে এলেন অনন্ত দেববর্মা। প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার উপস্থিতিতে তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে ত্রিপুরার রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। নির্বাচনের পর এত দ্রুত এমন ঘরোয়াপসি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করছেন অনেকে। ত্রিপুরার খোয়াই জেলার ৯ নম্বর হালহালি আসারামবাড়ি এডিসি কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে লড়েছিলেন অনন্ত দেববর্মা। তবে ভোটের লড়াইয়ে তাকে পরাজিত হতে হয় তিপ্রামথা প্রার্থীর কাছে। যে দলের বিরুদ্ধে তিনি নির্বাচনী ময়দানে লড়েছিলেন, শেষ পর্যন্ত সেই তিপ্রামথার আদর্শ ও সংগঠনের ওপরই আবারও আস্থা রাখলেন তিনি। রাজনৈতিক মহলে এই প্রত্যাবর্তন অন্য মাত্রা দিয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই অনন্ত দেববর্মার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। তিনি কি বিজেপিতেই থাকবেন নাকি পুরনো দলে ফিরবেন, তা নিয়ে জল্পনা ছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি ফিরে এলেন নিজের পুরনো রাজনৈতিক ঠিকানায়। তিপ্রামথা শিবিরে তাকে স্বাগত জানানো হয়। প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার সঙ্গে অনন্ত দেববর্মার বৈঠকের ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা বলছেন, অনন্ত দেববর্মাকে, ভুল তো মানুষ মাত্রই হয়। তারপর পুরানো সহকর্মীর ভুল শোধরানোর জন্যই খোলা আকাশের নিচে নয়, 4 দেওয়ালের ভিতরে ডেকে কথোপকথন করলেন দুজনে। আলোচনার পর প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মাকে দেখা গেল একটি ভিডিও বার্তা দিতেও। সেখানে তিনি বলেন, দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে তাদের মধ্যে। অনন্ত দেববর্মাকে আবার পাশে পেয়ে দল অত্যন্ত আনন্দিত। পাশাপাশি প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা স্পষ্ট বার্তা দেন, যারা বিভিন্ন কারণে দল ছেড়ে গিয়েছিলেন তাদের জন্য তিপ্রামথার দরজা সব সময়ের জন্য খোলা। Just wanted to tell you कि कल हमारा गरिया है और मैं सबको गरिया के गरिया पूजा के टाइम मैं सबको बोलता हूँ कि अपने परिवार में खुशहाली बांटिए, एक दूसरे से मत लड़िए, इलेक्शन खत्म हो चुका है और शांति का वातावरण रखिए। गरिया कोई भी पॉलिटिक्स से हजार साल बड़ा है और उसका अहमियत भी बहुत ज़्यादा है। इट इज़ मोर वैल्यूबल टू अस देन एनी पॉलिटिक्स। तो मैं गरिया पूजा के कल गरिया पूजा के अवसर में मैं आप सबको बोलता हूँ कि दुश्मनी छोड़ो, भाई भाई से हाथ मिलाओ, दोफा को सामने रखो और प्लीज़ फाइट मत करो। ये सब चीज़ से किसी का फ़ायदा नहीं होता है, ये सब चीज़ से हम सब का नुकसान होता है। आज मैंने अभी इलेक्शन ख़त्म हो चुका है, 17 तारीख को रिज़ल्ट था। इलेक्शन ख़त्म होने के बाद आज मैं अपने कमरे में था, तो मैंने एक व्यक्ति को फ़ोन लगाया और प्यार से बोला कि वापस आ जाइए। और उसने फ़ोन उठाया और बोला, बुबागरा मैं आऊँगा। और मुझे बहुत अच्छा लगता है। देखिए, मैंने हमेशा कहा है, नफरत हारेगा, प्यार जीतेगा। অনন্ত দেববর্মার এই প্রত্যাবর্তন বিজেপির জন্য স্বস্তির খবর নয়। এবারে এডিসি নির্বাচনে বিপুল জয় তিপ্রামথার। 28টি আসনের মধ্যে 24টিতে জিতে তিপ্রামথা দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বিজেপি পায় মাত্র 4টি আসন। 2028 সালে বিধানসভা নির্বাচন ত্রিপুরায়। তার আগে দল অটুট রাখা সব দলেরই লক্ষ্য। বিশেষ করে এডিসি এলাকায় বিজেপির ভিত কতটা মজবুত তা নিয়েই ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে তিপ্রামথা এই সুযোগে নিজেদের সংগঠন আরও শক্তিশালী করার পথে পদক্ষেপ নিল বলেই মনে করেছেন অনেকেই। অনন্ত দেববর্মার এই ঘরোয়াপসি যেন সেই বার্তাই স্পষ্ট করে দিল। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। এক সপ্তাহ হতে চললেও ত্রিপুরায় এখনো চলছে ভোট পরবর্তী হিংসা। কেন? ফলাফল ঘোষণা হয় 17 এপ্রিল। 28টির মধ্যে 24টি আসনে জয় তিপ্রামথার। এক কথায় ভরাডুবি হয় বিজেপির। তারপরই বিজেপির ওপর দুষ্কৃতী হামলার অভিযোগ, যাকে ঘিরে উত্তপ্ত হয় পরিস্থিতি, যা এখনো
কেন শান্ত হওয়ার নাম নিচ্ছে না? কতটা নিরাপদ ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা? সমস্ত কিছু আজ তুলে ধরবো আপনাদের সামনে, একটু ধৈর্য ধরুন, পুরো ভিডিওটি দেখুন। আজ অনেক কিছু খোলসা হতে চলেছে আপনাদের সামনে। এডিসি নির্বাচন পরবর্তী হিংসায় উত্তপ্ত ত্রিপুরা। খোয়াই জেলার তেলিয়ামুড়ায় হামলার অভিযোগ। তিপ্রামথার বিরুদ্ধে বিজেপি পার্টি অফিস, বাড়িঘর ভাঙচুর এবং কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, তুইমধু গ্রামে বিজেপির সংখ্যালঘু মোর্চার খোয়াই জেলা সভাপতি রশিদ মিয়ার বাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে তিপ্রামথা দল সমর্থিত দুষ্কৃতীদের দিকে। অভিযোগ, আচমকা বিজেপি নেতা রশিদ মিয়ার বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। তার বসত বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করার পাশাপাশি গৃহস্থালী আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট করে দেয়। এই তাণ্ডবের জেরে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ ভয়ে একাধিক বিজেপি কর্মী ও সমর্থক নিজেদের ঘরবাড়ি ছেড়ে তেলিয়ামুড়া থানার অন্তর্গত জারুইলং বাড়ির উপজাতি গেস্ট হাউসে আশ্রয় নিতে বাধ্য হন। আক্রান্ত পরিবার ও ঘর ছাড়াদের মনোবল বাড়াতে দ্রুত ওই এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তার সঙ্গে ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা। মুখ্যমন্ত্রী প্রথমে তুইমধু গ্রামে রশিদ মিয়ার বিধ্বস্ত বাড়িটি ঘুরে দেখেন ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ খবর নেন। এরপর তিনি জারুইলং বাড়ির গেস্ট হাউসে গিয়ে আশ্রয় নেওয়া বিজেপি কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। তিনি তাদের নিরাপত্তার আশ্বাস দেন এবং প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হননি। আগেই বিজেপি এই হিংসার নিন্দা জানিয়ে এবং দোষীদের শাস্তির দাবি করেছে। অন্যদিকে এই বিষয়ে তিপ্রামথার পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় বিজেপি সরকার। তবে বিজেপি কর্মীরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক কথায়, এই রাজনৈতিক অস্থিরতার ফলে ত্রিপুরায় নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনা নতুন করে উদ্বেগের সৃষ্টি করছে। অন্যদিকে ওসিকে থানার ভিতরে রেখে ত্রিপুরার কাকরাবন থানায় তালা ঝুলিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তাল পরিস্থিতি। এডিসি নির্বাচনের দিন গোমতী জেলার মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অভিষেক দেবরায়ের গাড়ি ভাঙচুরের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার হওয়ার পর জামিন পেয়ে যাওয়ায় রণক্ষেত্রের চেহারা নেয় কাকরাবন এলাকা। আমার এখানে ফোন করছে ইলেকশনের রেজাল্টের দিন রাত্রিবেলা, দাদা আমি তো ঘর থেকে বাড়িতে পারতেছি না, যে আইতেছে আমার গাড়ি গাড়া জমা আমার মারতেছে। পরের দিন আমি দুপুরে একটা ঘটনা হয়েছে দীপঙ্কর দেবনাথ, প্রথম আপনারা দেখছেন আমি ভিডিও করে তো সোশ্যাল মিডিয়াতেও ছাড়ছি। এরপরের দিন আবার কোন জমিতে আগুন লাগাই দিছে। এরপরে গিয়ে দেখি ঠিক দুপুর 12টা থেকে 12:30 হইব, একটা বাচ্চা ক্লাস 7-এ পড়ে, তার বউ আর পিসি চতুর্দিকে দরজা বন্ধ করে ঘরবন্দি। এই হইতেছে আমি বড় বাবুরে ফোন করছি, 20 বার ফোন করছি, যে জায়গার ঘটনা হয়েছে রানী পুলিশই পাঠাইছে না। ওই আরেকজন দালাল, ওই আরেক দালাল সামনে আরেক দালাল কোনো ডিউটি করছে না, কোনো ডিউটি করছে না। এতবার বলা সত্ত্বেও অভিষেক দেবরায়ের গাড়ি ভাঙছে, নাটক মঞ্চস্থ করা হয়েছে। এতদিন আসামি পায় না, গতকালকে কোর্টের সামনে থেকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করিয়া যে আইয়ুব সৈফুদ্দিন উনি গিয়া কোর্ট কেস করতে গেছে, নিশ্চিন্ত থাহ তোমরা জামিন পাইবা। ইভেন ওসি পিপিলো গিয়া কথা কইছে, জয়েশ নি নাম, জয়েশ গিয়া কইছে এটা কেমনি কীভাবে মিউচুয়াল করুন যায়। এই হচ্ছে ক্যারেক্টার। আমার কর্মী মার খাইব, দিদি এটা আমার বাগান। থানার ভিতরেই দীর্ঘক্ষণ আটকে রাখা হয় ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীদের। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ বিজেপি কর্মীদের অভিযোগ, 12 এপ্রিল এডিসি ভোটের দিন মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের গাড়িতে হামলা চালায় তিপ্রামথা দলের একদল
কর্মী সমর্থক। ওই হামলায় বিধায়কের গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্তে নেমে 3 জনকে গ্রেফতার করে। তিপ্রামথা দলের সমর্থকদের থানায় নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই রহস্যজনকভাবে তারা জামিনে মুক্ত হয়ে যায়। পুলিশের বিরুদ্ধে গাফিলতি ও দুর্বল ধারা প্রয়োগের অভিযোগ তুলে সরব হয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, সঠিক তদন্ত না করে অপরাধীদের আড়াল করার চেষ্টা করে স্থানীয় পুলিশ প্রশাসন। আমার আবার বাগান যে ব্যক্তি কাটে তারে ওই যারা মোটা তাই যেদিনও সন্ধ্যার সময় তারা বিজয় মিছিল করতেছে, চাও দিয়া দায় লাগতেছে, এখনো খুলে গেছে। আবার এনে থাপড়াই আমাপড়াই রাখছে না, আমরা লোকে তো কিছু পাচ্ছে না, পিটাপিটি করেও কিছু এলাকা আমার আবার পেপারই তারা তার দায় লেগেছে। অনেক মুখ খারাপ করছে। এটি কি হয়? আপনারা কি লেগে সরকার বেতন দেয় সুরক্ষা লেগে, তো আপনারা তো কেউ গেছে না এই সময়। অভিযুক্ত তিপ্রামথা দলের হামলায় অভিযুক্তদের মুক্তির খবর প্রকাশ পাওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। বুধবার তারা মিছিল করে এসে কাকরাবন থানার মূল গেটে তালা ঝুলিয়ে দেন। সেই সময় থানার ভেতরেই ছিলেন ওসি। দীর্ঘক্ষণ থানার সামনে চলে বিক্ষোভ ও স্লোগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও উচ্চপদস্থ আধিকারিকেরা। পরিস্থিতি সামাল দিতে দফায় দফায় চলে আলোচনা। বৃহস্পতিবারও থমথমে এলাকা। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিক্ষোভকারীদের সাফ কথা, ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস না মেলা পর্যন্ত আন্দোলন চলবে। আপনাদের কি মনে হয়, পরিস্থিতি স্বাভাবিক হতে ঠিক কত সময় লাগবে? আর কেন এতদিন হয়ে যাওয়ার পরও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না? গাফিলতি ঠিক কোথায়?